গল্প তোমার সঙ্গে এক জনম। পর্ব ১। লেখা সানা শেখ। আপনি আপনার ধর্ষিতা মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলেন মিস্টার লাবিব। এই বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। জাকির উঠে আয় ওখান থেকে। পাত্রের বাবা জাকারিয়া মির্জার কথা শুনে বিয়ে বাড়ির উপস্থিত সবাই কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। পরমুহূর্তেই গুঞ্জন শুরু হয়ে যায় সকলের মধ্যে। পাত্রীর বাবা লাবিব ইসলাম স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন জাকারিয়া মির্জার মুখের দিকে। বিস্ময় নিয়ে বলেন, আপনি এসব কি বলছেন ভাই? আমার মেয়ে কেন ধর্ষিতা হতে যাবে? জাকারিয়া মির্জা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি সবকিছু জেনে গেছি। আপনি সত্যি লুকিয়ে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন আমার ছেলের সঙ্গে, তবে সৌভাগ্যবশত সত্যিটা বিয়ের আগেই জানতে পেরে গেছি। এই জন্যই আপনি মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছিলেন, তাই না? যেন আপনার ধর্ষিতা মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে পারেন। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কিসের সত্যি লুকাব? মেয়ের বিয়ের বয়স হয়েছে, এই জন্যই বিয়ে দিচ্ছি। একদম মিথ্যে বলবেন না। একটা 16 বছরের মেয়ের বিয়ের বয়স হয় কিভাবে? আপনি তো একজন টিচার, আপনি নিশ্চয়ই নিজের মেয়ের বাল্যবিবাহ দিতেন না মেয়ের কোনো খুঁত না থাকলে। মেয়ের খুঁত আছে বলেই তাড়াহুড়ো করে বাল্যবিবাহ দিচ্ছেন। আপনাকে কে কি বলেছে? যে বলেছে সে মিথ্যে বলেছে আপনাকে। আমার মেয়ের মধ্যে কোনো খুঁত নেই। আপনার মেয়ের খুঁত আছে কি নেই সেটা আর আমাদের জানার প্রয়োজন নেই, এই বিয়ে হবে না, এটাই ফাইনাল। এই চলুন সবাই। লাবিব ইসলামের বড় ভাই আর ভাতিজা এগিয়ে এসে দাঁড়ান জাকারিয়া মির্জার সামনে। ভাতিজা রৌশন চাপা রাগী স্বরে বলে, আপনি কি মজা করছেন আমাদের সঙ্গে? শেষ মুহূর্তে এসে বলছেন বিয়ে ক্যান্সেল। কোন কুত্তার বাচ্চা কি বলেছে বলুন? রওশনের বাবা রোমান ইসলাম বলেন, আপনাকে যে যা বলেছে সবই মিথ্যা। আপনি সত্যতা যাচাই বাছাই না করেই বিয়ে ক্যান্সেল করছেন কিভাবে? জাকারিয়া মির্জা বলেন, সব সত্যি জানা হয়ে গেছে আমার, আর কোনো যাচাই বাছাই করতে হবে না। সবকিছু পানির মতো পরিষ্কার। আপনাদের মেয়ে ধর্ষিতা বলেই এত তাড়াহুড়ো করে এত কম বয়সেই বিয়ে দিতে চাইছিলেন। আশেপাশে আগেই খোঁজ খবর নেওয়া উচিত ছিল আমাদের। নেহাতি আপনাদের মেয়ে সুন্দরী বলে বিয়েতে রাজি হয়েছিলাম, নয়তো কশ্চিনকালেও রাজি হতাম না। আপনাদের ক্লাসের চেয়ে আমাদের ক্লাস অনেক উপরে। বামন হয়ে চাঁদ ধরতে চেয়েছিলেন, তাও এক ধর্ষিতা মেয়েকে দিয়ে। দুনিয়ায় মেয়ের অভাব পড়েনি, যে কোনো ধর্ষিতা মেয়েকে আমার একমাত্র ছেলের বউ করতে হবে। মুখ সামলে কথা বলুন, কাকে ক্লাস দেখাচ্ছেন? শহরে থাকেন বলেই আমাদের চেয়ে হাই ক্লাসের আপনারা? রওশন চুপ কর। কেন চুপ করব? এক নাগারে ধর্ষিতা ধর্ষিতা করেই চলেছে তখন থেকে। উনি প্রমাণ দিতে পারবে লামহা ধর্ষিতা? জাকারিয়া মির্জা ছেলের হাত ধরে টেনে নিয়ে বাইরের দিকে এগিয়ে যেতে শুরু করেন। এইসব গ্রাম্য মানুষের সঙ্গে কথা বলে নিজের সময় অপচয় করবেন না তিনি, তার অনেক কাজ আছে। লাবিব ইসলাম আর কিছু বলার সুযোগও পান না। চুপচাপ দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই তার হাতে নেই। পুরো বিয়ে বাড়িতে গুঞ্জন আর কোলাহল শুরু হয়ে গেছে। বর যাত্রী অনেকেই জাকারিয়া মির্জার পেছনে পেছনে বেরিয়ে যাচ্ছে, আবার অনেকেই ঠায় দাঁড়িয়ে আছে। একটু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল। খাওয়া দাওয়া সব শেষ, বিয়ে পোড়ানোর মুহূর্তে এসে জাকারিয়া মির্জা বেঁকে বসলেন। লাবিব ইসলাম ডান হাতে বুক চেপে ধরেন। ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা বাড়ছে। রওশন দ্রুত এসে কাকাকে ধরে বিচলিত হয়ে বলে, কাকা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? লাবিব ইসলাম ক্ষীণ স্বরে বলেন, আমার মেয়েটার জীবন শেষ রওশন, ওর এখন কি হবে? এইসব নিশ্চয়ই ওই কুত্তার বাচ্চার কাজ। তুমি নিজেকে সামলাও, এভাবে ভেঙে পড়ছো কেন? তুই বুঝতে পারছিস না, লামহার বিয়ে ভেঙে গেছে। তাতে কি হয়েছে? কি হয়েছে বলছিস? ও এখন বাইরে বের হতে পারবে না, মানুষজন ওকে কথা শোনাবে, ছোট করবে। আমার মান সম্মান সব শেষ। তুমি শক্ত করো নিজেকে। আরও কিছু বলতে চেয়েছিলেন লাবিব ইসলাম, কিন্তু তার আগেই ঢলে পড়েন নিচে। রওশন কাকাকে সামলাতে চেয়েও পারে না। হুলস্থুল পড়ে যায় পুরো বাড়ি জুড়ে। অনেকেই দৌড়ে পানি নিয়ে আসে। বাড়ির ভেতর মহিলাদের কানেও এই খবর পৌঁছে গেছে এতক্ষণে। ভেতর থেকে অনেকেই বেরিয়ে এসেছে।
লাবিব ইসলামের বউ তানহা বেগম দৌড়ে আসেন স্বামীর কাছে। ভিড় ঠেলে লাবিব ইসলামের কাছে এগিয়ে আসেন জাবির মির্জা। লাবিব ইসলামের পালস রেট চেক করে ওনার চোখে মুখে আরও পানি দেন তিনি জ্ঞান ফেরানোর উদ্দেশ্যে। বাবার অবস্থা সম্পর্কে অবগত হয়ে বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসে বধূ বেশে থাকা ষোড়শী কন্যা লামহা ইসলাম। সবাই তাকিয়ে আছে লামহার দিকে। মেয়েটার সৌন্দর্য চোখ ধাঁধানো। ভিড় ঠেলে নিজেও বসে বাবার পাশে। বাবাকে ধরে কাঁদতে কাঁদতে বলে, আব্বু, কি হয়েছে তোমার? ওঠো, আব্বু। মেয়েটার কান্নারত রিনরিনে গলার স্বরও যেন ছন্দ তুলছে। দুচোখ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ছে পানি। লাল টকটকে লিপস্টিকে রাঙানো ওষ্ঠ জোড়া কাঁপছে তিরতির করে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে লাবিব ইসলামের, তবে কেমন যেন নিষ্প্রাণ হয়ে গেছেন। পিটপিট করে মেয়ের কান্নারত মুখের দিকে তাকান। আব্বু, কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে? লাবিব ইসলামকে নিচ থেকে তুলে বসানো হয়। তিনি হাত উঁচু করে মেয়ের মাথায় রাখেন। জোরে জোরে শ্বাস নিতে নিতে জড়ানো গলায় থেমে থেমে বলেন, মারে, তোর ভালো করতে যেয়ে আরো খারাপ করে দিলাম। লামহা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তোমার কি হয়েছে? হাসপাতালে চলো। তোর মধ্যে তো কোনো খুঁত ছিল না, ওরা কেন বিয়ে ভেঙে দিল? আমার কথা কেন বিশ্বাস করল না? জাবির মির্জা রওশন আর রোমান ইসলামের দিকে তাকিয়ে বলেন, ওনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন, বড় কোনো ক্ষতি হওয়ার আগেই। লাবিব ইসলাম মেয়েকে জড়িয়ে ধরে রাখেন। ওনার দুচোখ বেয়ে ঝোড়ো করে পানি গড়িয়ে পড়ছে। এমনিতেই শকুনের অভাব নেই, এখন সাথে জুটবে কিছু নরপিচাস। ওনার মেয়েটা স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না এই সমাজে। আবার বিয়ে দিতে গেলেও অনেক ঝামেলা হবে। ওনার নিষ্পাপ মেয়েটা কেন এত কিছু ভোগ করছে? জাবির মির্জা লাবিব ইসলামের এক হাত মুঠো করে ধরে বলেন, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব আপনার মেয়েকে। বিস্ফোরিত নয়নে সবাই তাকায় জাবির মির্জার দিকে। কি বলছে এই লোক? বড় ভাই বিয়ে ভেঙে দিয়ে চলে গেল আর ছোট ভাই নিজের ছেলের বউ করতে চাইছে? সবচেয়ে বেশি শোকড হয়েছে তো জাবির মির্জার বড় ছেলে হিমেল মির্জা। বড় বড় চোখ করে তাকিয়ে আছে বাবার দিকে। নিজের অজান্তেই জোরে বলে ওঠে, তুমি কি বলছো এসব? মাথা খারাপ হয়েছে নাকি? চলো এখান থেকে। জাবির মির্জা বসা থেকে উঠে দাঁড়ান। ছেলেকে টেনে একটু দূরে নিয়ে আসেন। এভাবে রিয়েক্ট করছিস কেন? আমি বিয়ে করব না ওই মেয়েকে। একজন ধর্ষিতাকে আমি কেন বিয়ে করব? চলো এই বাড়ি থেকে। হিমেল, তুই বিয়ে করবি লামহাকে, এটাই আমার শেষ কথা। দুনিয়া উল্টে গেলেও না, মানে না। তুমি থাকো এখানে, গেলাম আমি। হিমেল ঘুরে দাঁড়াতেই জাবির মির্জা ছেলের হাত টেনে ধরেন। আমি বলেছি তুই ওই মেয়েকে বিয়ে করবি, মানে করবি, কোনো কথা শুনতে চাই না আমি। ভালো হবে না বলছি, ছাড়ো আমার হাত। এসব মিথ্যে কথা, আমি পরে তোকে সব বলবো, এখন চল বিয়ে করবি। আব্বু, ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ো আমার হাত। ওই মেয়েকে আমি বিয়ে করব না। জাবির মির্জা ছেলের মুখের দিকে তাকিয়ে আদেশের সুরে বলেন, তুই এই বাড়ির মেয়েকেই বিয়ে করবি, এটাই আমার শেষ কথা, আমি তোর কোনো না শুনতে চাই না। হিমেল রাগে ফেটে যাবে যেন এখন। ফর্সা চেহারা লালবর্ণ ধারণ করেছে। রীতিমতো ফোঁস ফোঁস করছে। দাঁতে দাঁত পিষে বলে, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। আমি বিয়ে করব না, এটা আমার শেষ কথা। ওই মেয়ের প্রতি যদি এতই দরদ উথলে ওঠে তাহলে নিজের ছোট ছেলের সঙ্গে বিয়ে করিয়ে দাও। শেষ পর্যন্ত লামহার বিয়ে জাবির মির্জার বড় ছেলে হিমেল মির্জার সঙ্গেই হয়েছে। বাবার জেদের সঙ্গে পেরে ওঠেনি হিমেল। লাবিব ইসলাম আর রোমান ইসলাম সহ লামহার বাড়ির অনেকেই রাজি হচ্ছিল না এই বিয়েতে। যেখানে লামহার মির্জা বাড়ির বড় ছেলের বউ হওয়ার কথা ছিল সেখানে এখন মেজ ছেলের বউ হোক, এটা কেউ চাইছিল না। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই রাজি হতে হয়েছে সকলের। এখন এই বিয়েটা না হলে লামহার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। রাত অনেক হয়ে গেছে। জাকারিয়া মির্জার সঙ্গেই বরপক্ষের অর্ধেকের বেশি মানুষ বেরিয়ে গেছে। যারা এখনো আছে তারা হতভম্ব হয়ে গেছে জাবির মির্জার কাজে। আত্মীয়দের মধ্যে থেকে অনেকেই নিষেধ করেছিলেন এই বিয়েটা না দেওয়ার জন্য, কিন্তু জাবির মির্জা কারো সিদ্ধান্তের তোয়াক্কা করেননি।
নিজে যা ভালো বুঝেছেন তাই করেছেন। পুরো বিয়ে বাড়ি এখন থমথমে। এখন বিদায়ের পালা। বর বউকে স্টেজ থেকে নিচে নামিয়ে আনা হয়েছে। দুই পরিবারের সবাই জড়ো হয়েছে এক জায়গায়। হিমেলের চেহারা থমথমে গম্ভীর হয়ে আছে। ওর ভেতরে কি হচ্ছে সেটা একমাত্র ও নিজেই জানে। লাবিব ইসলাম হিমেলের ডান হাত ধরে ওর হাতের উপর মেয়ের হাত রাখেন। দুজনের হাত দুই হাতে ধরে রেখে হিমেলের দিকে তাকিয়ে ধরা গলায় থেমে থেমে বলেন, লামহা আমার একমাত্র সন্তান, ওকে আমি অনেক আদর যত্নে বড় করেছি। কোনোদিন ওকে কাজ ছাড়া করিনি, ওর গায়ে ফুলের টোকা লাগতে দেইনি, সব সময় ওকে আগলে রেখেছি নিজের সর্বস্ব দিয়ে। আজকে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, বাবা। আমি আশা রাখছি তুমি ওকে আগলে রাখবে, আদর যত্নে রাখবে। আমার মেয়েটা বড্ড সহজ সরল আর বোকা। বাইরের দুনিয়া সম্পর্কে ওর ধারণা অনেক কম। আমি ওকে এত দ্রুত আর দূরে কখনোই বিয়ে দিতে চাইনি, তবে পরিস্থিতির চাপে পড়ে দিতে বাধ্য হয়েছি। আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না, বাবা। শ্বশুরের সব কথা শুনলেও একদম চুপ থাকে হিমেল। জাবির মির্জা বলেন, কোনো টেনশন করবেন না, বেয়াই। আপনার মেয়ে আমাদের কাছে আদর যত্নেই থাকবে। আপনি একদম চিন্তামুক্ত থাকুন। লাবিব ইসলাম মেয়ের মুখের দিকে তাকান। লামহা নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে দিতে হেঁচকি তুলে কাঁদছে। লাবিব ইসলাম মেয়ের মাথায় হাত রাখেন। লামহা মুখ তুলে বাবার মুখের দিকে তাকায়। কান্নার বেগ বাড়ে। হিমেলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বাবাকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, আব্বু, আমি যাব না তোমাদের ছেড়ে। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। লাবিব ইসলাম চোখের পানি মুছে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, সব মেয়েদের বাবার বাড়ি ছাড়তে হয়, মা। বাবারা চাইলেও মেয়েদেরকে সারা জীবন নিজের কাছে রাখতে পারে না, এটাই যে নিয়ম। তুমি ভালো থাকবে ওই বাড়িতে। আমাদের দোয়া আর ভালোবাসা সবসময় তোমার সঙ্গে আছে। তানহা বেগম স্বামীর পাশে এসে দাঁড়ান। লামহা বাবাকে ছেড়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। জাবির মির্জা বলেন, বেয়াই, রাত বেড়ে যাচ্ছে, এখন বিদায় দিন আমাদের। তানহা বেগম মেয়েকে আদর দিয়ে ছেড়ে দেন। লাবিব ইসলাম মেয়ের হাত হিমেলের হাতে তুলে দেন আবার। হিমেলের মনে হচ্ছে ওর হাতে কোনো মেয়ের হাত নয়, এক মুঠো শিমুল তুলা গুজে দেওয়া হয়েছে। কোনো মেয়ের হাত এত নরম হয়? পুরো তুলোর মতো নরম। সবাই গাড়ির দিকে আগায়। হিমেল লামহার হাত ধরে ধীর পায়ে হাঁটছে। লামহা কাঁদতে কাঁদতে এক পা করে এগিয়ে যাচ্ছে বাবার বাড়ি ছেড়ে। গাড়ির কাছাকাছি এসে আরো বেশি কান্নায় ভেঙে পড়ে লামহা। রওশন বোনের মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না, আগামীকালই তো আবার দেখা হবে আমাদের। ভাইয়া, কাঁদিস না, এত কাঁদলে অসুস্থ হয়ে পড়বি। জাবির মির্জা বলেন। হিমেল, লামহাকে নিয়ে গাড়িতে উঠে বস। হিমেল আগে উঠে বসে তারপর বসে লামহা। হিমেলের ডান পাশে বসে হিমেলের ছোট ভাই শিশির মির্জা। হিমেল লামহার হাত ছেড়ে দিয়ে ওর কাছ থেকে দূরত্ব তৈরি করে বসে আছে। জাবির মির্জা লামহার বাবা কাকার সঙ্গে কথা বলে ড্রাইভিং সিটে উঠে বসেন। লামহা পরিবারের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। ওর কান্নায় গাড়ির ভেতরটা ভারী হয়ে ওঠে। হিমেল সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। বিরক্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। রাগে মাথার ভেতর দপদপ করছে। শিশির সামনের দিকে ঝুঁকে লামহার দিকে তাকিয়ে আছে। একদম পুতুলের মতো দেখতে মেয়েটাকে। আহারে কিভাবে কাঁদছে মেয়েটা। বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। বউয়ের কান্না শুনেও পাষাণের মতো কিভাবে চোখ বন্ধ করে চুপচাপ রয়েছে বজ্জাত ছেলেটা। পুতুলের মতো বউ, এই বউয়ের কান্না শুনে একটুও কি মায়া লাগছে না? জাবির মির্জা সামনের দিকে দৃষ্টি রেখে ড্রাইভিং করতে করতে লামহাকে উদ্দেশ করে বলেন, লামহা, আর কান্না করো না। আগামীকালই তো আবার আসবে। লামহা গাড়ির জানালার সঙ্গে মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে গুমরে গুমরে কেঁদে যায়। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। আজ পর্যন্ত একদিনও বাবা মাকে ছেড়ে দূরে থাকেনি। আজ কত দূরে চলে যাচ্ছে বাবা, মা, নিজের পরিবার আর জন্মস্থান ছেড়ে। জাবির মির্জা বড় ছেলেকে উদ্দেশ করে বলেন, হিমেল, চুপচাপ বসে না থেকে মেয়েটাকে সামলা। হিমেল চোখ মেলে তাকায়। কটমট করে বলে, পারবো না। হিমেল, কি হয়েছে?
বেশি দরদ উথলে পড়লে তুমি এখানে এসে ওকে সামলাও, আমি ড্রাইভিং করছি। বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। একটুও না, বাড়াবাড়ি তো তুমি করেছ আমার সঙ্গে। লামহা আছে এখানে। আই ডোন্ট কেয়ার। মির্জা বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে গাড়ি। বাড়ির উঠোনেই বাড়ির অর্ধেক মানুষ জড়ো হয়ে আছে। শিশির ভেতর থেকে বেরিয়ে আসতেই হিমেলও নেমে দাঁড়ায়। সবাই এসে ঘেরাও করে দাঁড়িয়েছে গাড়ির চারপাশে। হিমেল ভিড় ঠেলে বেরিয়ে যেতে চাইলে জাবির মির্জা আদেশের সুরে বলেন, হিমেল, লামহাকে গাড়ি থেকে নামিয়ে ওর হাত ধরে ভেতরে যা, বেশি কথা বলতে পারবো না তোর সঙ্গে। হিমেল দাঁড়িয়ে যায়। কিছু বলবে তার আগেই হিমেলের মা মিসেস শিরিন সুলতানা রাগে ফেটে পড়ে বলেন, এই মেয়ে আমার বাড়ির ভেতর প্রবেশ করবে না, ওকে আমি আমার ছেলের বউ হিসেবে মানি না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফিরিয়ে দিয়ে আসো। ওর পাও যেন এই বাড়ির জমির ওপর না পড়ে। গাড়ির ভেতরে বধূ বেশে বসে থাকা লামহা ফ্যালফ্যাল করে বাইরে দাঁড়িয়ে থাকা শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে আছে। ওনার কথা শুনেই বুঝতে পেরেছে ইনিই হিমেলের মা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ আগেই ডেকে তুলেছে শিশির। জাবির মির্জা বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, লামহাকে নামা গাড়ি থেকে। শিরিন সুলতানা বলেন, এই মেয়ে নামবে না গাড়ি থেকে। ওকে ফিরিয়ে দিয়ে আসো। ওকে আমি জীবনেও আমার ছেলের বউ হিসেবে মানব না। ও এই বাড়িতে প্রবেশ করবে না। কি সমস্যা ওকে ছেলের বউ হিসেবে মেনে নিতে? একটা চুপ করো, শিরিন। আর কত মিথ্যে অপবাদ দেবে মেয়েটাকে? সত্যতা যাচাই করেছ? তুমি সত্যিটা জানো? বাইরের মানুষের কথা শুনে এত নাচানাচি করার কি হয়েছে? তুমি এই মেয়েকে ফিরিয়ে দিয়ে আসবে কিনা? না। হয় ও এই বাড়িতে থাকবে নয়তো আমি থাকব। কোনটা চাও তুমি? পাগলের মতো কথা কেন বলছো? লামহাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করেছিলে অথচ এখন একটা কথা শুনে এমন আচরণ করছো? আমি অত কিছু বলতে বা শুনতে চাই না, এই মেয়ে এই বাড়িতে ঢুকবে না এটাই আমার শেষ কথা। লামহা এই বাড়িতেই থাকবে এটা আমার শেষ কথা। নিজের এই আচরণের জন্য একদিন নিজেই আফসোস করবে, মিলিয়ে নিও আমার এই কথা। হিমেল, লামহাকে ভেতরে নিয়ে চল। হিমেল, এই মেয়েকে ফিরিয়ে দিয়ে আয়। হিমেলের মাথা এমনিতেই গরম হয়ে আছে, এখন বাবা মায়ের এই তর্কাতর্কি মাথায় আরো আগুন ধরিয়ে দিচ্ছে। গাড়ির দরজা খুলে লামহার হাত ধরে টেনে বের করে ভেতর থেকে। সামনের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, পথ ছাড়ুন সবাই। সবাই পথ ছেড়ে সরে যায়। হিমেল লামহার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে আগায় ভেতরের দিকে। ওর সঙ্গে হেঁটে কুলিয়ে উঠছে না লামহা। পায়ের সঙ্গে শাড়ি বেঁধে যাচ্ছে বারবার। বাম হাত দিয়ে কোনো মতে শাড়ি ধরে উঁচু করে। পেছনে থেকে সবাই তাকিয়ে আছে দুজনের যাওয়ার পথে। ড্রয়িং রুমে আসতেই জাকারিয়া মির্জা আর জাকির মির্জার সঙ্গে দেখা হয় দুজনের। লামহা এক নজর তাকিয়েই দৃষ্টি নামিয়ে নেয়। জাকারিয়া মির্জা ঘৃণায় নাক সিটকে মুখ ফিরিয়ে নেন। ছেলের দিকে তাকিয়ে বলেন, জাকির, গিয়ে শুয়ে পড়। কথাগুলো বলেই জাকারিয়া মির্জা নিজের রুমের দিকে এগিয়ে যান। জাকির দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের রুমের দিকে এগিয়ে যায় ধীর পায়ে। লামহাকে ওর ভীষণ পছন্দ হয়েছিল প্রথম দেখেই। কথা ছিল লামহা ওর বউ হবে কিন্তু হয়ে গেল ওর ছোট ভাইয়ের বউ আর ও হয়ে গেল ভাসুর। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।